যতই হোক ভাই ছিল আমার, কিন্তু মৃত্যুর পরে ও তো এখন আর আমার ভাই নেই, ও তো একটা আত্মা হয়ে গেছে। নমস্কার, আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজও একটা ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা বড়ই অদ্ভুত একটা ঘটনা। ঘটনাটা এতটাই রহস্যময়, ঘটনাটা এতটাই রহস্যে ঘেরা। আজকে ঘটনাটা সবাইকে বলবো, শোনো। আমাদের ঘটনাটা পাঠায় সুস্মিতা পালিত। সুস্মিতা বলে, দিদি ভাই, আমি তোমার অনেক ঘটনা শুনি, আমার খুব ভালো লাগে। তোমার গলার ভয়েসটা আমার খুব ভালো লাগে, দারুণ তোমাকে সুন্দর লাগে দিদিভাই। আর আমার মা তোমার বড় ফ্যান। তো অসংখ্য ধন্যবাদ বোন, এত ভালো একটা কথা বলে আজকে ঘটনাটা শুরু করব। সত্যি খুব ভালো লাগে যখন তোমরা ক্যামেরার ওপার থেকে আমার এত ভালো ভালো কথা বলো, আমাকে এত ভালোবাসো। আমিও তোমাদের সবাইকে খুবই ভালোবাসি। তো চলো আজকে আমরা সোজা ঘটনায় যাব, আর বেশি কথা বাড়াবো না। প্রত্যেককে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিন। আজকে সুস্মিতা এমন একটা ঘটনা শেয়ার করে যে ঘটনাটার মধ্যে ভয় আছে, খুবই কষ্ট রয়েছে, ঘটনাটার মধ্যে কোথাও গিয়ে একটা রহস্য আছে। তো চলো আজকে ঘটনাটা সুস্মিতার কথা মতো তোমাদের। আমার নাম সুস্মিতা পালিত, আমার বাড়ি হচ্ছে হাবড়া। আমি অনেক দিন ধরে ঘটনাটা দিদিভাই তোমাকে শেয়ার করব করব করে সত্যি কথা বলতে এক প্রকার সাহস পাচ্ছিলাম না। ওই যে মনে মনে ভাবতাম, যদি ঘটনাটা শেয়ার করার পর তুমি যদি ঘটনাটা না তোমার চ্যানেলে শোনাও, তাহলে কোথাও গিয়ে আমার মনে খুব কষ্ট লাগবে। তার জন্য অনেক দিন ধরে ভাবতে ভাবতে এক প্রকার লিখেই ফেললাম। ভাবলাম না, দিদিভাইয়ের সাথে একবার কমিউনিকেট করে দেখি, দিদিভাই হয়তো বা শোনাবে তার চ্যানেলে। সেরকমভাবেই আমি ঘটনাটা তোমাকে লিখতে বসলাম। ঘটনাটা ঘটেছিল আমার মামার ছেলের সাথে। সেটা হচ্ছে, প্রথমেই বলি, আমার মামার বাড়ি হচ্ছে গুমা, আমাদের বাড়ি হচ্ছে হাবড়া, খুব একটা ডিস্টেন্স না। তো আমার মামা যে ছেলে, ও পুলিশের ট্রেনিং নিচ্ছিল। ওর হাইট ভালো, ওর মোটামুটি স্বাস্থ্য চেহারাও ভালো, কোনো রকম কোনো প্রবলেম ছিল না। তো ও একটা সময় খুব ভালো পড়াশোনাও করতো। পড়াশোনা হট করে ছেড়ে দেওয়ার পর বাড়িতে বলল, আমি পুলিশের ট্রেনিং নেব। তো সেরকমভাবেই ওকে ট্রেনিংয়ের জন্য যেখানে যেখানে আবেদন করার যাওয়ার সব কিছু করে। আলটিমেট ওর কিন্তু সব রকম যে পুলিশের ট্রেনিংয়ের একটা প্রক্রিয়া থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করে, দেন ও কিন্তু সাকসেসও হয়। এবার ঘটনাটা ঘটে, হঠাৎ করে বাড়িতে ও কারোর সাথে কথা বলা বন্ধ করে দিল, মানে কারোর সাথে কথা বলতো না। তো আমাকে মামা ফোন করে বলল যে, এই সুস্মিতা, তুই একটা কাজ করতো, আজকে বিকেলবেলা একটুখানি আয়। আর হাবড়া আর গুমা কিন্তু খুব একটা ডিস্টেন্স না, খুবই কম ডিস্টেন্সের মধ্যে আমাদের মামার বাড়িটা। তো আমি সেরকম বিকেলবেলা চলে গেলাম। তো মামাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, মামা কি হয়েছে? তখন বলল, দেখ না, তোর ভাইটা কিরকম একটা হয়ে গেছে। হঠাৎ করে এত পুলিশের ট্রেনিং ট্রেনিং নিল, পড়াশোনাটা ছেড়ে, এত ভালো মেধাবী একজন ছাত্র ছিল, পড়াশোনাটা আগে করতে পারতো, ওকে তো কাজের জন্য আমরা প্রেশার করিনি। ওর কী যে মনে হলো ও পুলিশের ট্রেনিং নেবে। খুব ভালো কথা, ট্রেনিংয়ে সাকসেস হওয়ার পর ও না দেখ এরকম চুপচাপ হয়ে যায়। ও কারোর সাথে ঠিকমতো কথাই বলে না। তুই একটু দেখ তো, ও তো এমনি বাইরে কোনো বন্ধু বান্ধব নেই, তোর সাথে খুব ভালো একটা ওর সম্পর্ক, ওরা বন্ধুর মতো একটু জিজ্ঞাস করে। তো সুস্মিতা চলে যায় ভাইয়ের ঘরে। ভাই উপরে রুমে রয়েছে ঘরে। যাওয়ার পর বলল, কি রে রানা? ভাইয়ের ডাক নাম হচ্ছে রানা। বললো, রানা, তুই নাকি শুনছি বাড়িতে কারোর সাথে কথা বলছিস না, কি রে, রাগ ঠাক হলো নাকি? কি ব্যাপার বলতো, কিছু কি লাগবে নাকি? মামা মামির কাছ দিয়ে হয় না অনেক সময় বাচ্চারা একটুখানি রাগ রাগ দেখায়, যাতে বাবা মায়ের কাছে ভালো কিছু একটা আদায় করা যায়। তখন রানা বলল, না, আমার কিছু দরকার নেই। আর তুই হঠাৎ কি ব্যাপার? আমার মা না বাবা কে তোকে কল করে ডাকলো? জাসুসি করতে এসছিস? আমি তখন বললাম, কি বলছিস রে? তুই আমার ভাই হোস, আর আমি তোর হয়ে জাসুসি করবো কেন? আর শুনলাম নাকি মামা বললো তুই নাকি খুব চুপচাপ হয়ে গেছিস। কি হয়েছে বলতো, প্রেমে টেমে পড়লি নাকি? ও তখন হেসে রানা বলল, প্রেম? আমি? না না, ওইসব
আমি কোনো কিছুতে নেই ভাই, আসলে এমনি কথা বলি না, ভালো লাগে না। তো আমি তখন বললাম, না না তোকে বলতেই হবে। তো এরকম করে দুজনে বেশ ভালোই বসে বসে আড্ডা মারলাম, অনেকটা সময় থাকলাম, দেখলাম ও আমার সাথে কিন্তু খুব ভালোভাবেই কথা বলছে। তারপর ওই রাত্রেবেলা 7:30-8টার দিকে বাড়ি চলে আসি, মামা মামির সাথে দেখা করে আসলাম। তো বললো সব আমার সাথে তো ভালোই কথা বলছে। তো যাই হোক, রাতের বেলা আমার মামা ফোন করলো, তখন আনুমানিক 10:30 বাজে। ফোন করে বলল, জানিস তো সুস্মিতা, রানা আমাদের সাথে কথা বলছে। কি বলে গেছিস ভাই তুই ওকে? একটা মন্ত্র ফন্ত্র শিখে এসেছিলিস নাকি? দেখ, যেই ছেলে 1 মাসের ওপরে মা বাবার সাথে ঠিক মতো কথা বলছিল না, মানে যেটা প্রয়োজন ছাড়া কথা বলছিল না, দেখ কত সুন্দর কথা বলছে, তুই কি করে এলি? আর বললাম, না না আসলে হয়তো কোনো একটা প্রেশার ছিল মনে, আমার সাথে কথা বলে ঠিক হয়ে গেছে, এমনি তো বন্ধু বান্ধব সেরকম বাইরে কারোর সাথে মেশে না। তো যাই হোক, মামা মামি তখন এই খবরটা বললো, না ও ঠিকঠাক আছে আগের মতো। এবার আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাই, বাড়ির কাজ, মা বাবার সাথে একটু এইদিকে পুজো দিতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আমরা আমাদের লাইফে সবাই ঠিক আছি। সুস্মিতা বলে, দিদি ভাই আমি আমার মা বাবা আমরা পরিবারে 3জন মাত্র মানুষ, আর আমার একটা টিয়া পাখি আছে। তো হঠাৎ করে সপ্তাহখানিক পর আমার মামি ফোন করে আমার মাকে। আমি তখন দুপুরবেলা লাঞ্চ করছি ডাইনিংয়ে বসে। তো মা দেখছি হাউমাউ করে কাঁদছে। তখন আমি মাকে বললাম, ও মা কাঁদছো কেন, কি হয়েছে, কে ফোন করেছে? তা আমার মা তখন আমাকে বললো, তোর মামি ফোন করেছে। আমি তখন বললাম যে কি হয়েছে, ফোনটা দাও তো আমাকে। তো মা ফোনটা এসে আমাকে দেয়। তখন আমি নিয়ে বললাম, কি হয়েছে মামি, তুমি কাঁদছো কেন? তখন বলছে, রানা আর নেই। আমি বললাম, রানা আর নেই মানে? ভাইয়ের কি হয়েছে? বলছে, ও সুসাইড করেছে। তো আমি বলে, সুসাইড করেছে? কেন সুসাইড করেছে, কবে এসব হয়েছে, কি বলছো, আমাদেরকে তুমি খবর দাওনি তো? তখন মামি বলছে যে আমিও তো এখনই দেখলাম, তোরা আয়, বলে মামি ফোনটা কেটে দেয়। খাবার ভাতের থালা ডাইনিংয়েই পড়ে থাকে, আর মুখে উঠিনি। কারণ আমার ওই রানা যে ভাই, ও আমার বন্ধু ছিল, খুব ভালো, সব কথা ওকে আমি শেয়ার করতাম, আর ও খুব ভালোভাবে আমার সাথেও কমিউনিকেট করতো সব কিছু বিষয় নিয়ে। তো এই ঘটনা শুনে আদৌ কিছু জানতেই পারলাম না, এমন কিছু বললো না, এই তো আমি গেলাম সপ্তাহখানিক আগে, আজকে সুসাইড করেছে। হাত থেকে বিষয়টা কিছু না জানতে পেয়ে কোনো রকমে বেরিয়ে যাই। আমার বাবা বাইরে ছিল, মা ফোন করে বলতে বাবা বললো, ঠিক আছে তোমরা পৌঁছও, আমি আসছি। তো আমরা হাবড়া থেকে গুমা যাই। যাওয়ার পর মামার যখন বাড়িতে যাচ্ছি, তখন দেখলাম মামার বাড়ির রাস্তার চারপাশে সবাই যেরকম পাড়ায় হট করে একটা অল্প বয়সী ছেলে বা মেয়ে যদি চলে যায় কোনো কারণ ছাড়া, একটা ভালো ছেলে, একটা মেধাবী ছাত্র, পাড়ায় কারোর সাথে সেরকম মিশতো না, কারোর সাথে খারাপ ব্যবহার ছিল না, সবাই দেখলাম ভালোই আলোচনা করছে। আহারে ছেলেটা কি হয়েছিল, ছেলেটাই তো পুলিশে ট্রেনিং নিল পড়াশোনাটা শেষ করে, পুলিশের ট্রেনিংয়ের চান্সও পেয়ে যায়, তারপরে এরকম করলো। সবার মধ্যে পাড়ায় সব জায়গায় দেখছি একটা কানাঘুষো চলছে, যেটা সব জায়গা হয়। তো আমরা গেলাম মামার বাড়িতে, যেয়ে দেখলাম মামি তো মানে কি বলবো, ভাইয়ের দেহ আঁকড়ে ধরে খুবই কান্নাকাটি করছে। আর মামাকেও দেখলাম একটা মেঝের মধ্যে এক কোণে বসে কাঁদছে। বাড়ি ভর্তি লোকজন, আমরাও গেলাম। তো আমি যাওয়ার পর আশ্চর্য হয়ে গেলাম যে ভাইয়ের মুখটা দেখে। আমার সেই ভাই, যাকে এত সুন্দর দেখতে, যে আমার পুরো বন্ধুর মতো, একটা হাসি খুশি একটা ছেলে, আমার মামার যে ছেলে, ওর বয়স মাত্র তখন 22 বছর, 22 বছর বয়স। আমি দেখে মানে আমার বুকের ভিতরে না, মানে কি বলবো, এত আর্তনাদ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, বুকের ভিতরে তোলপাড় হচ্ছে, কিন্তু জানি না কেন আমি পাথর হয়ে গেছি, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না। আমি ভাইয়ের দিকে তাকিয়ে বসে রয়েছি। তখন সবাই আমাকে বলছে যে, কিরে ভাই তো চলে গেল, ভাইয়ের সাথে শেষ তোর সাথে কি কথা হয়েছিল? সবাই তখন আমাকে বলছে, তোর সাথে কি কথা হয়েছিল, তুই কি জানিস বল। আমি তখন বললাম, আমার সাথে কোনো কথা হয়নি এরকম যে তার জন্য ভাইয়ের প্ল্যানটা দিতে হতো, আমার সাথে ভাইয়ের এরকম কোনো কথা হয়নি। ভাইকে আমি বললাম, কি রে ট্রেনিং কেমন হলো? ভাই আমার সাথে বললো ভালো হয়েছে, গল্প করলো, কত ইয়ার্কি ঠাট্টা হাসি আমরা করলাম, তারপরে তো তোমাদের সাথে সব ঠিক হয়ে গেছিলো। ভাই তো সেরম আমায় কোনো কথা বলেনি। তখন সবাই বলছে যে না তুই হয়তো কিছু জানিস, এখন তুই ভাই সুসাইড করেছে বলে তুই চেপে যাচ্ছিস।
তখন আমি বললাম যে আমি কোনো কিছু জানি না। এবার কেউ পরিবারের কেউ বিশ্বাস করতে চাইছে না যে আমার সাথে ভাইয়ের এরকম কোনো কথা হয়ইনি। আর সত্যি কথা বলতে আমি জানিও না ভাইয়ের সাথে কি ভিতরে ঘটেছিল, ভাই কেন সুসাইড করলো, কার জন্য করলো, ভাই কোনো মেয়েকে ভালোবাসতো কিনা। এবার সবাই ভাবছে কি আমার সাথে এত ভালো বন্ধুত্বের মতো একটা সম্পর্ক আমাদের ভাই বোনের, তো ভাবছে যে এটা হয়তো যে প্রেম টেম করলে পারে, প্রেম কেস হলে পারে, মা বাবাকে না বলতেও পারলে, কোনো ভালো বন্ধু বান্ধব থাকলে পারে, বা খুব কাছের কেউ থাকলে তাকে বলে। তো কাছের বলতে ওরা আমি ছিলাম, হ্যাঁ। তো সবাই সেটা ভাবছে যে ও আমাকে কিছু বলেছে, সেটা আমি হাইড করে যাচ্ছি। তো এই রকম বিষয় নিয়ে আমার বাবা ওখানে খুব রেগে যায়, কারণ এখানে তো আমাকে খুব দোষী করে উল্লেখ করা হচ্ছে। তো আমার বাবা তখন আমার মামা মামিকে বলল যে দেখো শালাবাবু, তুমি আমার মেয়েকে যেই বদনামটা দিচ্ছ এখানে গ্রামের এত লোকের সামনে, এই জিনিসটা করো না। আমার মেয়ে যদি কোনো কিছু জানতো তাহলে 1 সপ্তাহ আগেই আমার মেয়ে গিয়ে ওর মাকে বলতো, ঠিক আছে, যে জানো তো রানা আমাকে এই বলেছে। ও কিছু জানে না বা ওকে কিছু বলেনি বলেই আজকে ও তোমাদের সামনে নাই করছে। তুমি বারবার আমার এই মেয়েটাকে কেন প্রেসার ক্রিয়েট করছো? আর ও রানাকে সত্যি কথা বলতে ভাই বলো বন্ধু বলো খুব ভালোবাসতো। তোমার ছেলে যেরকম পাড়ায় কারোর সাথে মিশতো না, আমার মেয়েও কিন্তু পাড়ায় কোনো ছেলে মেয়ের সাথে মেশে না। ওর যা কলেজে 2টো বান্ধবী রয়েছে। তো তুমি আমার মেয়েটাকে লক্ষ্য সমাজে এরকম করে কেন বলছো? তখন আমার মামা বলল যে আমার মনে বলছে ও কিছু জানে, সুস্মিতা কিছু জানে, নালে পারে আমার ছেলে 1 সপ্তাহ আমাদের সাথে ভালো মতো কথা বলেছে, হয়তো ও ভেবেছিল সুস্মিতাকে কিছু বলেছিল, সুস্মিতা আমাদেরকে সেটা খোলাসা করে বলবে, হয়তো সুস্মিতাও বলতে পারিনি এমন কিছু, যার জন্য আমার ছেলেটা মারা গেল। সেখানে একটা অশান্তির সৃষ্টি হয়। আমার মামা ওখানে ওরকম একটা বাড়িতে সবার সামনে সবার সম্মুখীনে যখন আমাকে এরকম করে দোষারোপ করছে, তখন আমার বাবা এক প্রকার মামার সাথে কথা কাটাকাটি ওখানে শুরু হয়ে যায়। তখন আমার বাবা মা আমাকে নিয়ে ওখান থেকে চলে আসে, কারণ পাড়ার লোকজন সবাই রীতিমতো মানে এমনভাবে দেখছে যেন ভাইয়ের মৃত্যুর দায় আমার। তারপর বাড়িতে আসার পর ঠিক 2 দিন পর আমার মামার গ্রাম থেকে মানে গুমা থেকে মামার বাড়ির আশেপাশের কিছু লোক ফোন করতে থাকে। ফোন করে রীতিমতো আমার বাবাকে ধমকি দিতে শুরু করে। তো এই যে আমাদের নাম্বারটা আমার মামা হয়তো দিয়েছে, তো তারা ফোন করছে, ফোন করে রীতিমতো ধমকি দিচ্ছে, বাবাকে বলছে পুলিশ কেস করব, তোমাকে তোমার মেয়েকে তুলিয়ে দেবো, তোমার মেয়ে জানে যে কিভাবে ছেলেটা মারা গেছে। তো সেখানে আমার বাবা সবাইকে বলল যে ঠিক আছে, তোমাদের পুলিশে যেতে হবে না আমাদের তোলানোর জন্য, আমরা নিজেরাই পুলিশের কাছে যাচ্ছি, ঠিক আছে, আমার মেয়ে যদি কিছু জানে আমার মেয়ে অ্যারেস্ট হবে। তো যাই হোক, তারপর আস্তে আস্তে সেই জিনিসটা সবই আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় সময়ের সাথে সাথে। তারপর হঠাৎ করে যখন ভাইয়ের কাজকর্ম হবে, তো ফোন করে আমার মামা, ফোন করে আমার বাবাকে বলল যে দেখো রান্নার তো কাজ হবে, তোমরা আসো। আমার বাবা বলল না, আমি আমার মেয়ে যাব না, গেলে তোমার বোন যাবে, ঠিক আছে। তো আমার মাকে আমার বাবা বলল যে দেখো তোমার তো ভাই হয়, তুমি যাও, তোমার ভাইয়ের ছেলে মারা গেছে, আমাকে আমার মেয়েকে যেরকমভাবে ওখানে লোকের সামনে ছোট করেছে আমরা যাব না। তো আমি আমার বাবা যায়নি, আমার মা একা যায়। শেষ কাজটা সত্যি কথা বলতে ভাইয়ের আমি দেখতে পারলাম না, কারণ ওখানে এমন একটা সিন ক্রিয়েট হয়েছিল, ওখানে যাওয়ার মতো ছিল না। গ্রামের লোক সবার সামনে ওরকম করে বলা, আদৌ আমি কিছু জানি না, আদেও না, জানলে তো আমি বলেই দিতাম আগেই। তারপর কাজকর্ম হয়ে গেল। ঠিক 1 মাস পর, 1 মাস পর হঠাৎ একদিনকে আমি ছাদে ঘুরছি, আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটল। সেটা হচ্ছে ছাদে ঘুরছি, হট করে ঘুরতে ঘুরতে তখন আনুমানিক 6টা 5-10 হবে, সন্ধে সন্ধে হচ্ছে, খুব একটা কিন্তু গভীর সন্ধে হয়নি। ঠিক আমার রানা ভাইয়ের কণ্ঠস্বর আমি শুনতে পারি। হঠাৎ করে বুকটা আমার চমকে উঠল, কি হলো, ভাই ডাকছে, ভাই তো মারা গেছে। আবার তখন ভাবলাম যে না, গলার মতো তো গলা মানুষের হয়, দেখি তো, রাস্তার পাশেই তো সরু গলি। তো দেখলাম যে না, কেউ রাস্তায় নেই, একজন বৃদ্ধা মহিলা হাতে ব্যাগ নিয়ে হয়তো বাজার করে বাড়ি যাচ্ছে কি বাড়ির দিক থেকে আসছে, এরকম ভাবে, সেরকম ছেলে তো কেউ নেই।
তারপর আমি আবারও হাঁটছি, সন্ধেবেলা হাঁটছি, তো আবারও ভাইয়ের আমি আবার শুনতে পারলাম গলায়। তো আমি ছুটে মায়ের কাছে আসি, এসে দেখলাম মা নিচের ঘরে পুজো দিচ্ছে, পুজো ঘরে রয়েছে। মাকে বললাম, মা ঠাকুর ঘরে তুমি পুজো দিচ্ছ, তোমার সাথে একটা কথা ছিল। মা আমাকে বললো, কি বলি বল। আমি বললাম, জানো মা, একটা অদ্ভুত ঘটনা হলো আমার সাথে। মা বলছে, কি হয়েছে? আমি বললাম, জানো তো মা, ছাদে ঘুরছিলাম, আমাদের রানা ভাইয়ের যেরকম গলার স্বর, ওরকম যেন ডাকার শব্দ শুনলাম। একবার না মা, দুবার। মা আমাকে বললো, পাগল মেয়ে, রানা ভাই মরে গেছে, 1 মাস হয়ে গেল, ছেলেটা চলে গেল, ওর গলা তুই কোথা দিয়ে শুনবি? আমি বললাম, মা বিশ্বাস করে আমি শুনেছি। মা আমাকে বললো, যা পড়তে বস। আমি পড়তে বসলাম। তারপর 9:30টার সময় রাতের ডিনার করি, করে শুয়ে পড়ি। আমি দোতলার ঘরে শুই ওপরে, আর নিচে বাবা মা থাকেন। আমি উপরে গিয়ে শুয়ে পড়ি, ঘুমিয়েও পড়ি। ঠিক মাঝরাতে, আমি তখন সময়টা বলতে পারবো না, আমি ঘুমোচ্ছি, হঠাৎ করে আমার রানা ভাইয়ের কণ্ঠ আমি আবার শুনতে পারি। আমাকে বলছে, এ সুস্মিতা, সুস্মিতা, এ সুস্মিতা, 3বার ডাকে। আমি সাথে সাথে উঠে ভয় পাই, গেটটা খুলে ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে আমি মা বাবার ঘরে এসে গেটে নক করি। আমার বাবা ভিতর থেকে আমাকে বলে উঠলো যে, কি রে, এত রাতে কি হয়েছে, শরীর খারাপ করছে? তখন আমি বললাম, বাবা গেটটা খোলো না। বাবা সাথে সাথে গেটটা খুললো, খুলে বলছে, কি হয়েছে রে, ঘেমে গেছিস তুই, ভয় পেয়েছিস নাকি, কি হয়েছে, পেট ব্যথা করছে? আমি বললাম, মায়ের সাথে কথা বলবো। বলছে, আয়। তো মা বললো, কি হয়েছে রে সুস্মিতা, এখন রাতে কত রাত হয়েছে? বাবা তখন সময়টা বললো, 3টে বেজে গেছে। বললো, এখন রাত 3টে বেজে গেছে, কি হয়েছে, কি স্বপ্ন দেখেছিস? আমি বললাম, আমি তোমাকে মা বলেছিলাম না, ভাইয়ের কণ্ঠ শুনেছি সন্ধেবেলা, এখন না যেন ভাই আমাকে ডাকলো। তখন আমার মা বলছে, কি পাগলের মতো কথা বলছিস, ভাই মারা গেছে, তোকে বললাম, তুই জানিস না? ভাই কোথা দিয়ে তোকে ডাকবে? তারপর আমি আবার উপরে শুতে চলে গেলাম। বাবা আমাকে বললো, যা উপরে গিয়ে শুয়ে পড়, সব তোর মনের ভুল এগুলো, ভাইকে খুব ভালোবাসতিস তো, ওই জন্য মনে করিস, ওর আওয়াজটা শুনছিস। চলে যাই উপরে। তারপর এরকম আমার সাথে প্রায় প্রত্যেক দিন 15-16 দিন মতো ঘটতে থাকে। রাতের বেলা আমি ভাইয়ের আবার শুনতাম, ভাই আমাকে ডাকতো 3বার, এর বেশি না। আমি চুপ করে চোখ বুজে শুয়ে থাকতাম, আমি উঠতাম না, কোনো মতে উঠতাম না। আমি সবাইকে বলতাম, আমাদের বাড়িতে মাকে, বাবাকে, আমাদের কাজের যে মাসি আসতো তাকে, সবাই আমাকে বোঝাতো, তুই খুব ভালোবাসতিস, ওর জন্য তুই ভাইয়ের আওয়াজ শুনিস। ভাই আর নেই, ভাই তো মারা গেছে। ঠিক 15-16 দিন পর একদিন আমার মামি আসলো। ভাই মৃত্যুর পর প্রথম আমাদের বাড়ি আসে। এসে আমার বাবাকে বোঝায় যে, ওই সময় মাথা ঠিক ছিল না, তো কিছু মনে করো না। তারপর আবার মায়ের সাথে কথা বলে, আমার সাথে কথা বলে। আমার মা আমাকে বারণ করে, তবুও আমার মামিকে আমি বলি, জানো মামি, ভাইয়ের কথা আমি শুনতে পারি, ভাই আমাকে রাতের বেলা ডাকে। আমার মামি তখন হাউমাউ করে কেঁদে বলল, জানিস মনা, আমরাও বুঝতে পারি, জানিস আমার ছেলেটা মনে হয় শান্তি পায়নি, ও কেন সুসাইড করলো জানি না। ও ওর ঘরে না হাঁটে, আমরা হাঁটার শব্দ পাই রাতে, কিন্তু কেউ উঠি না, কারণ দোতলার উপরে তো ওই থাকতো, আর উঠে দেখি না, জানিস তো, ও মনে হয় মুক্তি পায়নি। তখন আমি মামিকে সব বললাম। আমার মামি তখন বলল যে, কি ব্যাপার বলতো মা, তুই একটুখানি ওর সাথে কথা বলে দেখ না মা, তোকে যখন ডাকে। আমি বললাম, আমার এত সাহস নেই, আমি ওর সাথে কথা বলবো মামি, যতই হোক ভাই ছিল আমার, কিন্তু মৃত্যুর পরে ও তো এখন আর আমার ভাই নেই, ও তো একটা আত্মা হয়ে গেছে। আমার মামি তখন বলল, চেষ্টা করে দেখ না মা, যদি আমরা জানতে পারি যে ছেলেটা আমার এত অল্প বয়সে 22 বছরে কেন সুসাইড করলো, ওর মৃত্যুটা একটা রহস্য হয়ে রয়ে গেল। তারপর আমি আমার এক বান্ধবীকে পরের দিন সকালে ফোন করলাম, করে না বললাম যে, দেখ আমি কলেজ যাব না, আজকে শরীরটা ভালো নেই, রাতভর ঘুম হয়নি, কালকে মামি এসছিল, আমার মামির সাথে কথা হলো, ভাই নাকি এখনো মুক্তি পায়নি। মামিদের দোতলার ঘরে যে ভাই থাকতো, ভাইয়ের শোবার ঘরে, ভাই নাকি রাতের বেলা হেঁটে চলে বেড়ায়, মামা নাকি শব্দ পায় পায়ের ওর, যেরকম ও জীবিত অবস্থায় হাঁটাচলা করতো। তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করি যে মানুষ মৃত্যুর পরও ফিরে আসে, তুই এটা কাজ কর, আজকে রাতে তোর বাড়ি যাচ্ছি, আমি থাকবো, তবে তুই আমাকে রাতের বেলা ঘুমিয়ে পড়লে ডাকবি না। যদি তোর ভাই তোর সাথে কমিউনিকেট করতে চেষ্টা করে, তুই কথা বল, যদি কিছু হয় তুই আমাকে হাত দিয়ে শুধু একবার ডাকবি, আমি উঠে যাব। আমি বললাম, ঠিক আছে আয়। রাতের বেলা ও আসলো, মাকে কথাটা বললাম, মা বলল, ঠিক আছে, সাবধানে করিস।
তখন আমরা রাতের বেলা 11:30টার দিকে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তারপর গল্প করতে করতে 1টা বেজে যায়। কোনো মতে ঘুম আসছিল না, মনের মধ্যে একটা টেনশন, একটা ভয় চাপা, একটা কষ্ট, সব কিছু একসাথে কাজ করছে। তখন আমার বান্ধবী ঘুমিয়ে পড়ে, একটা সময় আমিও ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে জানি না তখন কটা বাজে, আমার সেই ভাইয়ের কণ্ঠস্বর, রানা আমাকে ডাকছে, এই সুস্মিতা, সুস্মিতা, এই সুস্মিতা। আমি হট করে উঠে বসি, আমার হাত দুটো শক্ত করে আমি মুঠ করে রয়েছি। ভয় তো খুব লাগছে, তবুও জানতেই হবে যে আমার ভাই কেন সুসাইড করলো, ওর রহস্য কী, মৃত্যু। আমি উঠে যখন সোজা আমার যে রুমের দরজা ওইদিকে আমি তাকাই, তখন দেখলাম ওখানটা একটা, ঠিক যেরকম ধোঁয়া হয় না উনুনে আঁচ ধরালে, সেরকম একটা ধোঁয়া মুভমেন্ট করছে, কোনো শরীর নেই। আমি তাকিয়ে রয়েছি, আমি বুঝতে পারছি যে ওটা আমার ভাই, রানা ভাই। আমি তখন বললাম, কে কে ওখানে? রানা ভাই, তুই এসেছিস? আমি বলছি, আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ওই ধোঁয়াটা ঠিক ওই দরজার সামনে দিয়ে একদম হাওয়ায় উঠতে উঠতে আমার খাটের সামনেটা এসে দাঁড়ায়। আমি তখন বললাম, কে রে? রানা ভাই। তখন আমাকে ওই ধোঁয়াটা, যে ধোঁয়ার মতো আমি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি কোনো শরীর দেখতে পাচ্ছি না, আমাকে বলছে, হ্যাঁ রে, আমি তোর রানা ভাই। কতদিন ধরে তোর সাথে কথা বলার চেষ্টা করছি রে, তুই আমার কথা শুনতে পাস না? আমি রাতে তোকে ডাকি। আমি তখন বললাম, ভাই তুই বল ভাই, কেন সুসাইড করলি ভাই? তুই চলে গেলি কেন এরকম করে সবাইকে ছেড়ে দিয়ে? কি হয়েছিল ভাই? তখন যেটা ভাই বলল, সেই কথাটা শুনে সত্যি কথা বলতে চোখে জল আর ধরে রাখতে পারলাম না। ভাই বলল, দেখ বাবা, ছোট থেকে অনেক দেখেছি, কষ্ট করে করে টাকা একটা জায়গায় জমিয়েছিল। পুলিশের ট্রেনিং নিতে গিয়ে অনেক টাকা বাড়ি থেকে আমি নিই, অনেক টাকা আমার নষ্ট হয়ে যায়, জানিস তো? সবই তো আমারই ছিল, বাড়ির এক ছেলে ছিলাম। পুলিশের ট্রেনিংটা আমার কাজটাও হয়ে যায়, কিন্তু আমি পরে আমার শরীরে কিছু অসুবিধা দেখা দেয়। আমি না, যখন পুলিশের ট্রেনিং নিতে যেতাম তখন আমি শুরু করে দিই আমার চিকিৎসা করা। আস্তে আস্তে যখন ট্রেনিংটা আমি পাশ করে যাই, সব কিছু যখন সাকসেস হয়, আমি জানতে পারি আমার কর্কট রোগ হয়েছে, মানে আমার ক্যান্সার ধরা পড়েছে। আমি তারপরেও আরও অনেক জায়গা থেকে অনেক রকমভাবে টেস্ট করি, ইউটিউব ঘাঁটি, অনেক কিছু জানতে পারি যে আমার যে অসুবিধাটা হচ্ছে, সত্যি কি ক্যান্সার হলে এরকম হয়? আমি সব কিছু কিন্তু সিমিলার পাই। তারপরে আরেক জায়গায় রিপোর্ট করি, সেখানেও আমার ক্যান্সার ধরা পড়ে। আমি মাকে বাবাকে বলতে পারিনি, কেন বলতো? আমার বাবা মা একটা সন্তান তো আমি, হয়তো আমি মরে গেলে তারা যদি না জানতে পারে, তারা আমার কষ্টে বেঁচে থাকবে, কিন্তু আমার বাবা মায়ের কাছে এত সামর্থ্য ছিল না যে সব টাকা আমি ইনভেস্ট করে দেওয়ার পর কাজের জন্য তারপরও আমাকে ক্যান্সার রোগীর জন্য চিকিৎসা করাবে। আর ক্যান্সার তো কখনো সারে না, আমি তো মারাই যেতাম। আর যাও টাকা ছিল, আমার বাবা মা বুড়ো বয়সে খেয়ে পড়ে থেকে যাবে আমার কথা ভেবে, কিন্তু আমাকে যদি চিকিৎসা করাতো, চিকিৎসা করাতে করাতে আমার বাবা মায়ের শেষ সম্বলটুকুনিও থাকতো না। তার জন্য আমি আর কিছু বলিনি রে, আমি নিজেকে শেষ করে দিয়েছি, এছাড়া আর কিছুই না। আর তুই তোর সাথে যা ঘটেছে না বোন, আমি সব জানি রে, তুই এই কথাটা আমার বাবাকে মাকে বলিস, আর প্রমাণ সহকারে বলিস। আমার দোতলার রুমে আমার যে ছোট্ট আলমারিটা রয়েছে, ওর মধ্যে সব কাগজগুলো রাখা আছে, যে আমার সত্যি সত্যি ক্যান্সার হয়েছিল, রিপোর্টগুলো তোকে দোষ দিয়েছিল না, তুই বলিস। আমি সব জানি রে, আমি তোর সাথে কতদিন ধরে কমিউনিকেট করার চেষ্টা করি, তুই কথাই বলিস না। তখন বলে আমি তো মাও করে অঝরে কাঁদছি। ভাই আস্তে করে বিলীন হয়ে যায়। তারপর থেকে ভাই আর কোনো দিন দেখা যায়নি, কোনো দিন না। কিন্তু আমি অনেক কান্নাকাটি করি, মাকে বাবাকে সব বিষয়টা জানাই। আমার মা সকালবেলা ফোন করে আমার মামিকে জানায়। আমার মামি এক কথা বিশ্বাসই করতে চায় না যে তার ছেলের ক্যান্সার হয়েছিল। তারপর যাই হোক, মামিকে যখন বলা হয়, আমার মা যখন বলে, আমি মাকে জানাই যে ভাই বলে ভাইয়ের দোতলার রুমে ভাইয়ের যে আলমারি রয়েছে ওর মধ্যে সব তথ্য ডকুমেন্টস রয়েছে, যে ভাই রিপোর্ট করিয়েছিল ভাইয়ের ক্যান্সার হয়েছিল। রীতিমতো আমার মা যখন মামিকে বলে, তখন আমার মামি সত্যি ওপরে গিয়ে দেখে যে সত্যি সত্যি রিপোর্টগুলো ভাই মানে দোতলায় নিজের ঘরে আলমারিতে রেখে যায়। আজ ভাই যদি সেই তথ্যগুলো না জানাতো বা পরে হয়তো জানতো, আমি লোকের চোখে, সমাজের চোখে একটা বিশাল বড় অপরাধী হয়ে থাকতাম।
যাই হোক, তারপরে বিষয়টা আমরা সবই জানতে পারি যে ভাইয়ের ক্যান্সার হয়েছিল, যার কারণে ভাই মাকে বাবাকে বলতে পারিনি। কারণ ভাই ভেবেছিল যে আজকে যদি এত টাকা দিয়ে আমি পুলিশের ট্রেনিং নিলাম, ওখানে অনেক টাকা লাগে, তারপরে যে আবার যদি আমাকে এই পরীক্ষা রিপোর্ট এইসব করতে বাবা মা যদি টাকা পিছনে নষ্টই করে দেয়, ক্যান্সার তো কখনো ঠিক হবার না, মারাই যেত। তো ভাই তার জন্য ভাবলো যে আমি যদি মারা যাই, নিজেকে শেষ করে দিই, তাহলে আমার মা বাবা আমার মৃত্যুর শোক মনে করেও বেঁচে থাকতে পারবে। যদি টাকাগুলো চলে যায়, আমিও যদি মারা যাই, আমার মা বাবা কোথায় গিয়ে শেষে দাঁড়াবে? তার জন্য আমার ভাই নিজের জীবনটা দিয়ে দেয়। তো দর্শক বন্ধু, এটাই ছিল আজকের ঘটনা, সুস্মিতা পালিতের। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। আর যেতে যেতে সবাইকে বলবো, স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে হাই লিখে। আর প্রত্যেক কটা ঘটনা ডিসক্রিপশন বক্স পিন করা থাকে, চাইলে তোমরা মেল করতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।